গ্যাস সংকট কাটাতে 5 কূপ খননের অনুমোদন একনেক সভায় ব্যয় ধরা হয়েছে 1,500 কোটি টাকা। আরও 13টি প্রকল্প পাস। এলডিসি থেকে উত্তরণে আরও 6 বছর সময় চান উদ্যোক্তারা। সুযোগ কম হলেও পেছানোর চেষ্টা করবে সরকার। সক্ষমতা বাড়ানোর তাগিদ। প্রতিযোগিতার সক্ষমতার উপর যে চাপ পড়বে সেই চাপটা সামাল দেওয়ার ক্ষেত্রে আমাদের যে শক্তি, এইগুলো দিয়ে আমরা যুক্তি দাঁড় করাতে হবে আমাদের। বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রফতানি শুরু। কেজি প্রতি ইলিশের মূল্য $12.5 নির্ধারণ। 5 অক্টোবরের মধ্যে শেষ হবে রফতানি কার্যক্রম। আমন্ত্রণ বিজনেস টুডেতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। গ্যাস সংকট কাটাতে অনুসন্ধান এবং কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। শাহবাজপুর এবং ভোলা নর্থে হবে মূল্যায়ন এবং উন্নয়ন। এছাড়া শাহবাজপুর নর্থ ইস্ট 1-এ করা হবে অনুসন্ধান। এতে ব্যয় ধরা হয়েছে 1,555 কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি আজকের একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে 13টি প্রকল্পের। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 8,333 কোটি টাকা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্যাস অনুসন্ধান প্রকল্পের আওতায় বাপেক্স ভোলা অঞ্চলে প্রস্তাবিত 5টি কূপ সহ মোট 20টি কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় তৈরি করা হবে 90টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। এই জন্য ব্যয় ধরা হয়েছে 636.9 লাখ টাকা। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এখন থেকে ছোট বড় সব ধরনের টেন্ডার কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে। 2026 সালে এলডিসি উত্তোলন হবে, তারপর আর সহজ শর্তে ঋণ পাওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি। ঋণ নির্ভর প্রকল্প সেগুলোর এক হলো যে আমরা ঋণ পাওয়া গেলেই ঋণ নেওয়া হবে। এমনিতেই আমাদের অনেক বড় বড় অবকাঠামো প্রকল্প তৈরি করতে গিয়ে অনেক বেশি ঋণ নিতে হয়েছে। আমাদের সময়ে মনে হয় না আমরা বৈদেশিক ঋণ এত অল্প পরিমাণে নিয়েছি, যেগুলো খুবই প্রয়োজনীয়। স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে বিতর্ক। উদ্যোক্তারা উত্তরণে আরো 6 বছর সময় চান, আর সরকার বলছে যেহেতু সব প্রস্তুতি শেষ তাই ফিরে আসার সুযোগ কম। তারপরও প্রচেষ্টা থাকবে। বিশ্লেষকদের মতে বর্তমান প্রেক্ষাপট সামনে এনে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার প্রস্তাব তুলতে পারে বাংলাদেশ, তবে নিজেদের সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পণ্য ও সেবা রপ্তানিতে বিশ্ববাজারে নানাবিধ শুল্ক ও কোটা সুবিধা পায় বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ হবার কারণেই মিলছে এই সুযোগ। তবে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হতে দেয়া হয়েছে রোডম্যাপ। 2018 সালে উত্তোলন প্রক্রিয়ায় প্রবেশ করে তৎকালীন সরকার। তারপর 3 সূচকেও আসে সাফল্য। যে মানদণ্ড যাচাই করে উত্তোলনে উত্তীর্ণ হওয়া যায়, এখনও সেসব সূচকে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সম্মত হয় অন্তর্বর্তী সরকার। তারপরই শুরু হয় বিতর্ক। একগুচ্ছ দাবি তুলে সরকারের কাছে ধর্ণা দিচ্ছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। বলা হচ্ছে উত্তরণের জন্য স্বস্তিদায়ক অবস্থা দরকার, এজন্য প্রয়োজন অন্তত 6 বছর। ইউরোপে আমাদের ট্যারিফ হবে, জাপানে ট্যারিফ হবে, অস্ট্রেলিয়াতে হবে, কানাডাতে হবে, সব জায়গায় হবে। আমরা সেই জায়গায় আমাদের যে এক্সপোর্ট একেবারে 25% এক্সপোর্ট কমে যাবে স্ট্রেট। তো এটা এত বড় একটা ধাক্কা আমরা সামলাতে পারবো বলে আমার মনে হয় না। আগের সরকারের যে প্যারামিটারের উপর ভিত্তি করে এই লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, সেই প্যারামিটার বা রেকর্ডগুলি সঠিক ছিল না, রং রেকর্ড ছিল। সেই রং রেকর্ডের উপর ভিত্তি করে যে পলিসি তৈরি করা হয়েছে এটা সঠিক না। সুতরাং আমাদেরকে সময় দিতে হবে।
সক্ষমতা বৃদ্ধি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে সময় বৃদ্ধির আবেদন করতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে স্পষ্ট করতে হবে যৌক্তিক কারণ। কাঠামোগত যেসব দুর্বলতা আছে, প্রাতিষ্ঠানিক যেসব সক্ষমতার অভাব আছে, প্রতিযোগিতা সক্ষমতার উপর যে চাপ পড়বে সেই চাপটা সামাল দেওয়ার ক্ষেত্রে আমাদের যে শক্তি, এগুলো দিয়ে আমরা যুক্তি দাঁড় করাতে হবে আমাদের। তবে বাড়তি সময় যদি পাওয়াও যায়, তারপরও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া থেকে সরে আসা যাবে না। বিনিয়োগ পরিস্থিতি, আমাদের বিভিন্ন ধরনের যে মুক্ত বাণিজ্য অঞ্চল, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টগুলো করা, আমাদের কমপ্লায়েন্সের ক্যাপাসিটিগুলো বাড়ানো, সেটা আমাদের লেবার স্ট্যান্ডার্ড হোক বা আমাদের এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড হোক, এগুলোর যে প্রয়োজন এবং আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, আমাদের দক্ষতা এবং উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় যে উত্তরণ, এই জায়গাগুলোতে আমাদের কাজগুলো কিন্তু করতে হবে। উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে নেপাল ও লাওস। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিশেষ বিবেচনায় আরও খেলাপি ঋণ পুনঃতফসিল পুনর্গঠন করতে পারবে ব্যাংকগুলো। মাত্র 2% ডাউন পেমেন্টের বিপরীতে 10 বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত করা যাবে। আজ মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে 2 বছরের গ্রেস পিরিয়ড এবং সংশ্লিষ্ট খাতে সর্বনিম্ন সুদ হারের চেয়েও 1% কম সুদ নির্ধারণ করা যাবে। ব্যাংকগুলোই এসব সুবিধা দিতে পারবে। কোনো কারণে প্রয়োজন হলে 300 কোটি টাকার বেশি ঋণে নীতি সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বাছাই কমিটিতে আবেদন করা যাবে। চলতি বছরের 30 জুন বিরূপ মানে শ্রেণীকৃত ঋণে পরিমাণ বিবেচনায় ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে পুনঃতফসিল করা যাবে। এজন্য আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। আবেদনের 6 মাসের মধ্যে ব্যাংক থেকে তা নিষ্পত্তি করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে নীতি সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিতে হবে না, তবে এই বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ হতে অনুমোদন নিতে হবে। রেলওয়ের ডেমো ট্রেন কেলেঙ্কারিতে প্রায় 600 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে রেলের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে এই প্রকল্পটি বাস্তবায়নের পেছনে মূল উদ্দেশ্য ছিল ব্যক্তি স্বার্থ, যা এখন রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। 10 বছর আগে চীন থেকে 20টি ডেমো ট্রেন আমদানি করেছিল সরকার, যাতে ব্যয় ধরা হয়েছে 600 কোটি টাকা। অথচ মাত্র 5-6 মাসের মধ্যে ট্রেনগুলো বিকল হতে শুরু করে। নতুন প্রযুক্তির প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টাও ব্যর্থ হয়। 3 বছর আগে স্থায়ীভাবে অচল হয়ে যায় সবগুলো ট্রেন। এসব অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তৌহিদুল আনোয়ার সহ 7 জনকে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রায় 37.5 মেট্রিক টন ইলিশ রফতানি করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে রফতানি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন যে 7টি ট্রাকে করে ইলিশের প্রথম এই চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। দুর্গাপূজা উপলক্ষে দেশের 37টি প্রতিষ্ঠানকে ভারতে মোট 1200 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। এক একটি প্রতিষ্ঠান 20 থেকে সর্বোচ্চ 50 টন পর্যন্ত ইলিশ রফতানি করতে পারবে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানিয়েছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 5 অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করা হবে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য $12.5 মার্কিন নির্ধারণ করা হয়েছে। দর্শক, একনেক সভা শেষে এই মুহূর্তে কথা বলছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আমরা শুনবো তার বক্তব্যটি। কি বলবো? গত দেখতে এখানেই তো বললাম তো। হ্যাঁ, স্পেসিফিক এটা কি? এটা এই যে 2.39%, না এটা হলো 25-26, 2.39%। গত বছর ছিল 2.57%। হ্যাঁ, গত বছরের থেকেও খারাপ।
ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প আসতে ভালো করে। কিন্তু স্যার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখন অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে আমাদের দেশে যেগুলো কোনো অবকাঠামো নাই, ভূমি নাই, শুধু ক্লাস শুরু হয়েছে। সেটা বিষয়ে এখন নতুন করে কিছু লাগছে না, এগুলো সেটা কমে গেছে, দুই দিনটা করে সেটা অটোমেটিক্যালি নাই করতেছে। জেলায় জেলায় যেসব বিশ্ববিদ্যালয়, জেলায় বিশ্ববিদ্যালয়ে অনেকগুলোতে আছে 150 ছাত্র, বা কোথাও কার্যক্রম শুরুই হয়নি, অথচ সেখানে সেই জেলাতেই অনেকগুলো ডিগ্রি কলেজ আছে যেখান থেকে BA অনার্স MA সবই পাস হয়। তো এখন তুমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই 100 ছাত্র পাস করে, আর ওই কলেজগুলো থেকে তো কয়েকশো ছাত্র পাস করে। এখন তুমি আমাকে বলো যে কীভাবে তুমি বাংলাদেশের শিক্ষা কমিশনের মেম্বার হিসাবে এই সম্বন্ধে পরিকল্পনা করবে, যে কারণে আমাকে সবসময় বলা হয় কেন আমি শিক্ষা কমিশন করলাম না। জেলায় জেলায় দর্শক, একনেক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমরা শুনছিলাম তার বক্তব্যটি। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। বন্যা থেকে বাঁচতে কুড়িগ্রামে চরাঞ্চলে নির্মিত হচ্ছে দুর্যোগ সহনশীল ঘর এবং টয়লেট, পাশাপাশি সুপেয় পানির জন্য আছে টিউবওয়েল। স্থানীয় প্রশাসন জানিয়েছে আগামীতে এই উদ্যোগে শরিক হতে পারে সরকারও। প্রতি বছরই ভাঙে ব্রহ্মপুত্র আর ডোবে কুড়িগ্রামের মানুষের ঘরবাড়ি। জেলা সদরের চরযাত্রাপুর গ্রাম, এখানেই বাড়ি ফরিদা বেগমের। স্বামীর ভাঙারি ব্যবসার টাকায় কোনো মতে চলে সংসার, কিন্তু বৃষ্টি বন্যায় সেই কোনো মতে বেঁচে থাকাও দায়। তল্পিতল্পা গুটিয়ে তাদের ছুটতে হয় নিরাপদ আশ্রয়ের খোঁজে। তবে এবার আর ছুটতে হবে না, কারণ তৈরি হয়েছে বন্যা সহিষ্ণু ঘর। বন্যা আমাদের পানি উঠছে, বাড়ির মধ্যে বাইরে থাকবে, বাড়ি নাই, রান্না বান্না কষ্ট হবে না, খামা দামা বাইরে থাকবো। ঘরের ভেতর রয়েছে উঁচু মাচা, ফলে বন্যা হলেও দীর্ঘ সময় ধরে আশ্রয় নেওয়া সম্ভব মাচায়। এমনকি চাইলে পুরো ঘরটাই স্থানান্তর সম্ভব। তাই বন্যা হলেও জানমাল নিয়ে টানাটানির ভয় নেই পরিবারগুলোর। কোনো সময় বন্যার পানি আসে, মাচার মধ্যে উঠে ওখানে থাকা খাওয়া যাবতীয় সুবিধা মালও রাখা যাবে। আর ওই ঘরের মধ্যে সাঙ্গে থাকানো যায়, পানি হলে গেলে আবার ভাসানো বাথরুম ব্যবহার করানো যায়, অনেক বিশাল উপকার হয়েছে। ঘরগুলা করা হয়েছে স্থানীয় উপকরণ, যেমন বাঁশটাকে আমরা প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি। ঘরের একটা বিশেষ ফিচার দিয়েছি, যেটা হলো মাচা। ভাঙন যখন হবে ঘরগুলা খুলে দ্রুত স্থানান্তর করতে পারবে এই ঘরগুলা। বন্যায় প্রাকৃতিক কর্ম নিয়ে প্রবল সমস্যায় পড়েন স্থানীয়রা। সেই সমস্যারও সমাধান হয়েছে। ড্রামের উপর রাখা এই টয়লেট বানের পানিতেও ভাসমান থাকবে। এখন যে ভাসানোটার দিচ্ছেন, এটা খুব উপকার হয়েছে। এইরকম একটা যদি ঘর বা এইরকম একটা টয়লেট যদি আরও এই এলাকার মধ্যে যদি গরিব মানুষক দিলেন হয়, আরও সবচেয়ে উত্তম ভালো হইল হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক কর্মকর্তা। জানালেন ভবিষ্যতে এই উদ্যোগে শরিক হতে পারে সরকারও। যে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে বন্যাকালীন সময় তারা তাদের নিজস্ব ঘরে আশ্রয় নিতে পারবে। পাশাপাশি নদী ভাঙনের কবলে পড়লেও তারা দ্রুত ঘরটা স্থানান্তর করে নিয়ে যেতে পারবে। ঘর, টয়লেট ও টিউবওয়েল নির্মাণে প্রতি পরিবারের জন্য খরচ হয়েছে 1.5 লাখ টাকারও বেশি। উপকার ভোগ করছেন অন্তত 45 পরিবার। শরীফ ফারুকি, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে তোমরা সকাল থেকে দেখেছিলাম যে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে আজকে সকালটা শুরু হয়েছিল পুঁজিবাজারে, কিন্তু লেনদেন শুরুর ঘন্টা খানেকের মধ্যে কিন্তু সূচকের আবার পতন হয়েছে। আজকে দিন শেষে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটা কিন্তু আজকে 17 পয়েন্টের মতো কমেছে এবং এই সূচকটি অবস্থান করছে 5492 পয়েন্টে। অন্য দুটি সূচকেরও পতন হয়েছে। ডিএসসি এর সূচক সেটিও 2 পয়েন্টের মতো কমেছে, 1191 পয়েন্টে অবস্থান করছে। 30 সূচক সেটি 7 পয়েন্টের মতো কমে 2127 পয়েন্টে দাঁড়িয়েছে। টোটাল ট্রেড হয়েছে এখন পর্যন্ত ঢাকার শেয়ার বাজারে 737.57 টাকার মতো শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আজকে দিনের শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে গেছে। 189টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল কমেছে ঢাকার শেয়ার বাজারে। 123টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 84টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে কি দেখতে পাচ্ছি, খান ব্রাদার্স পিপি ওভেন এটি প্রথম অবস্থানে আছে প্রায় 41.96 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। 28.56 লাখ টাকা কিছু বেশি লেনদেনে সিপার এটি দ্বিতীয় অবস্থানে আছে। আমরা দেখতে পাচ্ছি এরপরেই আছে সিপোর্ট, এটি আমরা
দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে আছে সামিট অ্যালায়েন্স যেটি, সেটি কিন্তু তৃতীয় অবস্থানে আছে প্রায় 26,86,00,000 টাকার মতো শেয়ার ট্রেড করে। টেকনোড্রাক চতুর্থ এবং সোনালী পেপার এটি পঞ্চম অবস্থানে আছে। চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা, সেখানেও কিন্তু সূচকের পতন দেখতে পাচ্ছি আজকে দিন শেষে। আজকে সার্বিক সূচক এটি সিএসপি, সেটি আজকে টোটাল 18 পয়েন্টের মতো কমেছে এবং 15,415 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকার শেয়ার বাজারে 22,04,00,000 টাকার শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে সারাদিন ধরে 196টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানে কিন্তু যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, 70টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল বেড়েছে সিএসসিতে, 89টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 37টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।